একজন মানুষ কিভাবে দুটো জীবন একসাথে চালায়। মানে একদিকে সে হয়তো খুব ভালো একজন সঙ্গী, আবার অন্যদিকে তার আরেকটা গোপন জগৎ আছে। এই দ্বৈত জীবনের পেছনে কি কেবলই কোনো অতৃপ্তি বা পরিস্থিতি কাজ করে, নাকি এর গভীরে আরও জটিল কোনো মানসিক খেলা লুকিয়ে আছে? আর যখন প্রতারণাটা একটা ভুল বা ধরুন দুর্বল মুহূর্তের প্রকাশ না হয়ে বরং একটা ঠান্ডা মাথার পরিকল্পনা হয়ে দাঁড়ায়, তখন ব্যাপারটা সাধারণ থাকে না। আমরা তখন সম্পর্কজনিত সমস্যার গণ্ডি পেরিয়ে মনস্তত্ত্বের এক অন্ধকার জগতে প্রবেশ করি। তার মানে আমরা এখানে কোনো সাধারণ ভুল বা দুর্বল মুহূর্তের কথা বলছি না। আমরা বলছি একটা শিকারী মানসিকতার কথা, যেখানে সম্পর্কটাই একটা অস্ত্র। এটাই হলো ডার্ক সাইকোলজির মূল ভিত্তি। চলুন আজ আমরা ধাপে ধাপে এই ধরনের একজন মানুষের মনের ভেতরটা বোঝার চেষ্টা করি। প্রথমে দেখব তার ভেতরের গঠনটা কেমন, মানে কি দিয়ে সে তৈরি। তারপর দেখব তার অস্ত্রগুলো কি কি, যা দিয়ে সে সঙ্গীকে নিয়ন্ত্রণ করে। আর সবশেষে বোঝার চেষ্টা করব এত কিছুর পরও সে নিজেকে আয়নার সামনে দাঁড় করায় কিভাবে। তাহলে শুরু করা যাক এর মূল ভিত্তি দিয়ে। কিছু গবেষণায় দেখা যায় যে বিশেষ কিছু ব্যক্তিত্বের মানুষের মধ্যে প্রতারণার প্রবণতা অনেক বেশি থাকে। এই বৈশিষ্ট্যগুলোকে একসাথে বলা হয় ডার্ক ট্রায়াড। নামটা শুনলে কেমন একটা থ্রিলার সিনেমার অনুভূতি হয়। এর মধ্যে ঠিক কি কি আছে? ডার্ক ট্রায়াড মূলত তিনটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের একটা বলা যায় ককটেল। প্রথমটা হলো নার্সিসিজম, দ্বিতীয়টা ম্যাকিয়াভেলিয়ানিজম, আর তৃতীয়টা সাইকোপ্যাথি। এই তিনটি যখন একসাথে কারো মধ্যে প্রবলভাবে থাকে, তখন প্রতারণা করার প্রবণতা অনেক বেড়ে যায়। আচ্ছা, তাহলে প্রথমটা দিয়ে শুরু করি, নার্সিসিজম। আমরা চলতি কথায় শব্দটা প্রায় ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে এর মানেটা ঠিক কি? নিজেকে ভালোবাসা তো খারাপ কিছু নয়। ঠিক ভালোবাসা নয়, এটা হলো নিজেকে নিয়ে এক ধরনের মুগ্ধতা আর শ্রেষ্ঠত্বের বোধ। নার্সিস্টিক ব্যক্তিরা মনে করে সাধারণ নিয়মকানুন তাদের জন্য নয়, তারা এর ঊর্ধ্বে। তাদের কাছে সঙ্গী কোনো ভালোবাসার মানুষ নয়, বরং নিজের গুরুত্ব প্রমাণের একটা মাধ্যম বা সাপ্লাই। সাপ্লাই মানে অনেকটা গাড়ির জ্বালানির মতো? ঠিক তাই। যখন সেই সাপ্লাই বা উৎসটা একঘেয়ে হয়ে যায় বা তাদের অহংকে আর আগের মতো সন্তুষ্ট করতে পারে না, তখন তারা নিজেদের শ্রেষ্ঠত্ব নতুন করে প্রমাণের জন্য আরেকটা উৎসের সন্ধান করে। তাদের কাছে এটা কোনো অন্যায় নয়, বরং তাদের অধিকার। কারণ তারা বিশ্বাস করে তারা এতটাই স্পেশাল যে তাদের এটা প্রাপ্য। বোঝা গেল। তার মানে সম্পর্কটা তাদের কাছে ভালোবাসার চেয়েও বেশি নিজের ইগো বা অহম্বোধকে সন্তুষ্ট রাখার একটা মঞ্চ। বেশ, তাহলে দ্বিতীয়টা কি? ম্যাকিয়াভেলিয়ানিজম। নামটা তো নিকোলো ম্যাকিয়াভেলির কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, এবং এর মূল কথাই হলো ধূর্ততা, কৌশল আর স্বার্থপরতা। এই ধরনের ব্যক্তিরা সম্পর্ককে একটা দাবার ছকের মতো দেখে। তাদের প্রতিটি পদক্ষেপই অত্যন্ত হিসাব করা। তারা হয়তো সামাজিক মর্যাদা, আর্থিক স্থিতিশীলতা বা পারিবারিক জীবনের সুবিধার জন্য একজন প্রধান সঙ্গী রাখে, কিন্তু পর্দার আড়ালে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করে অন্যদের সাথে সম্পর্ক তৈরি করে। তার মানে তাদের কাছে সবকিছুই একটা লেনদেনের ব্যাপার, কোনো আবেগ কাজ করে না। আবেগ থাকলেও সেটাকে তারা নিয়ন্ত্রণ করে। মূল লক্ষ্য হলো নিজের লাভ। যেমন প্রধান সঙ্গীর কাছ থেকে সে হয়তো সামাজিক নিরাপত্তা পাচ্ছে, আর গোপন সঙ্গীর কাছ থেকে পাচ্ছে উত্তেজনা বা মানসিক তৃপ্তি। দুটোই তার চাই, আর দুটোকে একসাথে ম্যানেজ করাটাকেই তারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে করে। নার্সিসিজম আর ম্যাকিয়াভেলিয়ানিজম, এই দুটোই তো বেশ ক্যালকুলেটিভ। কিন্তু সাইকোপ্যাথি, এটা শুনলেই তো মনে হয় খেলাটা আরও বিপজ্জনক। এখানে কি আর কোনো হিসাব নিকাশ থাকে, নাকি শুধুই এক শীতল অনুভূতিহীনতা কাজ করে? এখানেই বিষয়টা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের মধ্যে সহানুভূতির মারাত্মক অভাব থাকে। তারা অন্যের আবেগ, কষ্ট বা যন্ত্রণা অনুভব করতে পারে না। ফলে সঙ্গীর বিশ্বাস ভাঙার সময়ে তাদের মধ্যে কোনো অপরাধ বোধ, অনুশোচনা বা দ্বিধা কাজ করে না। একেবারেই না। একেবারেই না। তাদের কাছে এটা কেবল তাৎক্ষণিক আনন্দ, উত্তেজনা বা নিজের কোনো ইচ্ছা পূরণ করার একটা উপায় মাত্র। একটা গবেষণার কথা বলি, সেখানে দেখা গেছে যাদের মধ্যে সাইকোপ্যাথিক প্রবণতা খুব বেশি, তাদের প্রতারণা করার সম্ভাবনা প্রায় ৯৫%। ৯৫%? এটা তো কোনো প্রবণতা নয়, এটা তো প্রায় নিশ্চিত একটা ব্যাপার। অবিশ্বাস্য। আচ্ছা, এই তো গেল তাদের ভেতরের গঠন।
এবার আসা যাক তাদের অস্ত্রশস্ত্রের কথায়। এই ধরনের একজন মানুষ দিনের পর দিন, মাসের পর মাস কিভাবে এই দুটো জীবন লুকিয়ে রাখে? এটা তো শুধু মিথ্যে কথা বলে সম্ভব নয়। একদমই না। এর পেছনে কাজ করে অত্যন্ত শক্তিশালী কিছু মানসিক কৌশল বা ম্যানিপুলেশন ট্যাকটিক্স। আর এই কৌশলগুলো শারীরিক প্রতারণার চেয়েও অনেক বেশি ক্ষতিকর হতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিত আর ভয়ঙ্কর কৌশলটার নাম হলো গ্যাসলাইটিং, তাই না? এই শব্দটা আমরা আজকাল প্রায়ই শুনি। একদম, গ্যাসলাইটিং। এর আসল প্রয়োগটা কিন্তু খুব সূক্ষ্ম হতে পারে। এটা কেবল মিথ্যে বলা নয়, এর মূল লক্ষ্য হলো শিকারের মনে নিজের বিচারবুদ্ধি নিয়ে সন্দেহ তৈরি করে দেওয়া, তার বাস্তবতাকে পুরোপুরি বিকৃত করে দেওয়া। ধরুন, বিশ্বস্ত সঙ্গীটি ফোনে কোনো অসঙ্গতি দেখল বা সঙ্গীর আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করলো এবং সেই নিয়ে প্রশ্ন তুলল। তখন প্রতারক কি করে? সরাসরি অস্বীকার করে না। অস্বীকার করলে তো তর্ক হতে পারে। সে তার চেয়েও গভীরে আঘাত হানে। সে উল্টো সঙ্গীর মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তোলে। সে হয়তো বলবে, তুমি ইদানিং সবকিছুতেই অকারণে সন্দেহ করছো, অথবা তোমার এই নিরাপত্তাহীনতা আর কল্পনাপ্রবণতা আমাদের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। ওহ আচ্ছা, যে তুমি পাগল হয়ে গেছো বা অতিরিক্ত ভাবছো, এই ধরনের কথা। ঠিক তাই। আর দিনের পর দিন এই কথাগুলো শুনতে শুনতে বিশ্বস্ত সঙ্গীটির নিজের ওপর থেকেই আস্থা চলে যায়। সে ভাবতে শুরু করে সমস্যাটা হয়তো তারই। তার বিচারবুদ্ধি হয়তো ঠিকভাবে কাজ করছে না। এটা হলো একজনের আত্মবিশ্বাসকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া। এই গ্যাসলাইটিংয়ের ব্যাপারটা ভাবলেই তো কেমন ঠান্ডা স্রোত বয়ে যায়। কারণ এখানে আঘাতটা শরীরের ওপর নয়, সরাসরি মস্তিষ্কের ওপর। আচ্ছা, মনকে নিয়ন্ত্রণ করার কি এটাই একমাত্র উপায়, নাকি তাদের হাতে আরও অস্ত্র আছে? তাদের অস্ত্র ভাণ্ডারে আরও অনেক কিছু আছে। যেমন ধরুন প্রজেকশন। এর মানে হলো নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। প্রতারক অনেক সময় নিজেই তার সঙ্গীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। কিন্তু কেন? এতে তার কি লাভ? দুটো লাভ। প্রথমত, এটা তার সঙ্গীকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দেয়। সঙ্গী তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে আর মূল প্রসঙ্গটাই হারিয়ে যায়। দ্বিতীয়ত, এটা প্রতারকের নিজের অপরাধবোধ কমাতে সাহায্য করে। সে নিজের মনে একটা ধারণা তৈরি করে যে সেও হয়তো এটাই করছে, তাই আমার কাজটা ততটাও খারাপ নয়। বাহ, দারুণ কৌশল। এটা একটা ধোঁয়ার পর্দার মতো কাজ করে। আর যখন সঙ্গী প্রতারণা ধরে ফেলার খুব কাছাকাছি চলে আসে, তখন তারা কি করে? সম্পর্কটা বাঁচানোর জন্য কি চেষ্টা করে? তখন তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করে। একে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট বা অনির্দিষ্ট পুরস্কারের কৌশল। যখন বিশ্বস্ত সঙ্গীটি প্রতারণা নিয়ে প্রায় নিশ্চিত হয়ে যায় বা সম্পর্ক ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে প্রতারক হঠাৎ করে দুনিয়ার সেরা সঙ্গী হয়ে ওঠে। মানে হঠাৎ করে খুব ভালো ব্যবহার করতে শুরু করে? শুধু ভালো ব্যবহার নয়, সে তখন অতিরিক্ত ভালোবাসা, মনোযোগ, উপহার দিয়ে সঙ্গীকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। সঙ্গী তখন ভাবতে শুরু করে, হয়তো আমিই ভুল ভাবছিলাম, ও তো আমাকে এত ভালোবাসে। কিন্তু পরিস্থিতি একটু শান্ত হলেই আবার পুরনো আচরণ ফিরে আসে। এই ভালো খারাপ আচরণের চক্রটা অনেকটা স্লট মেশিনের মতো কাজ করে। স্লট মেশিন কিভাবে? স্লট মেশিনে আপনি জানেন না কখন জ্যাকপট পাবেন। এই অনিশ্চয়তাই আপনাকে খেলা চালিয়ে যেতে বাধ্য করে। ঠিক সেভাবেই সম্পর্কে কখন ভালোবাসা পাওয়া যাবে আর কখন অবহেলা, এই অনিশ্চয়তা সঙ্গীকে একটা নেশার মতো আটকে রাখে। সে ওই ভালো সময়টা ফিরে পাওয়ার আশায় সব কিছু সহ্য করতে থাকে। এই চক্র থেকে বের হওয়া খুব কঠিন। তাহলে এই সব কিছু শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে, একজন মানুষ এত কিছু করার পরও কিভাবে স্বাভাবিক থাকে? কিভাবে সে দিনের শেষে বাড়ি ফিরে পরিবারের সাথে রাতের খাবার খায়, সন্তানের সাথে খেলে? তাদের কি সত্যি কোনো অপরাধবোধ হয় না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের মানসিক বর্ম বা আত্মরক্ষার কৌশলের মধ্যে, যা তাদের দ্বিধা বা অপরাধবোধ থেকে বাঁচিয়ে রাখে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কম্পার্টমেন্টালাইজেশন বা মানসিক বিভাজন। মানসিক বিভাজন ব্যাপারটা ঠিক কেমন? এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়? অনেকটা তাই। ভাবুন তো, ব্যাপারটা দুটো আলাদা সিম কার্ড ব্যবহারের মতো। যখন সে পরিবারের সাথে, তখন তার ফ্যামিলি সিম অন। সেখানে সে একজন দায়িত্বশীল, স্নেহশীল মানুষ। তার সব চিন্তা, অনুভূতি ওই জগৎটাকে কেন্দ্র করে। কিন্তু যখনই সে গোপন সম্পর্কে জড়ায়, তখন সে ওই সিমটা সুইচ অফ করে অন্য সিমটা চালু করে দেয়। মানে একটা নেটওয়ার্ক অন্যটার নাগাল পায় না? একদম।
দুটো জগৎকে সে মনে মনে পুরোপুরি আলাদা করে ফেলে। সে তার দুটো জীবনকে দুটো আলাদা বাক্সে ভরে রাখে, যাদের মধ্যে কোনো সংযোগ নেই। এর ফলেই সে সন্ধ্যা 6টায় একজন স্নেহশীল বাবা বা স্বামী এবং রাত 8টায় একজন আবেগপ্রবণ প্রেমিক হতে পারে, কোনো রকম মানসিক দ্বন্দ্ব ছাড়াই। এটা তো অবিশ্বাস্য। নিজের কাজকে সঠিক প্রমাণ করার জন্য তারা আর কি করে? নিশ্চয়ই সঙ্গীর উপর দোষ চাপানোর চেষ্টা করে। অবশ্যই তারা ডিহিউম্যানাইজেশন বা অমানবিকীকরণের আশ্রয় নেয়। নিজের কাজের পেছনে একটা যুক্তি দাঁড় করানোর জন্য প্রতারক তার সঙ্গীর ছোটখাটো দোষ ত্রুটিকে অনুবেক্ষণ যন্ত্রের নিচে ফেলে বড় করে দেখতে শুরু করে। যেমন, আমার সঙ্গী তো আমার আবেগ বোঝে না, বা ওর ওজন বেড়ে গেছে, অথবা ও সারাক্ষণ বকবক করে। অর্থাৎ ছোটখাটো বিষয়কে বড় কারণ হিসাবে দেখানো। হ্যাঁ, ধীরে ধীরে সে সঙ্গীকে একজন ভালোবাসার মানুষ হিসেবে না দেখে নিজের পথে একটি বাধা বা সমস্যা হিসেবে গণ্য করতে শুরু করে। এতে তার মনে হয় সঙ্গীর এই ভুলগুলোর কারণেই সে বাইরে সুখ খুঁজতে বাধ্য হচ্ছে। এর সাথে আরও একটা বিষয় কাজ করে, যাকে বলে মরাল ডিকাপলিং বা নৈতিক বিচ্ছিন্নতা। তাহলে সোজা কথায় ব্যাপারটা হলো, আমি মানুষ হিসেবে সৎ, কিন্তু সম্পর্কে আমি অন্য নিয়ম মানি। তারা নিজেদের জন্য একটা আলাদা রুল বুক বানিয়ে নেয়। একদম। সে হয়তো ব্যবসা বা বন্ধুত্বের ক্ষেত্রে অত্যন্ত সৎ এবং নীতিবান একজন মানুষ, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তার বিশ্বাসটা অন্যরকম। সে হয়তো মনে করে যা সে জানে না তাতে তার কোনো ক্ষতি হবে না, বা এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এভাবে সে নিজের কাজের জন্য একটা নৈতিক ছাড়পত্র তৈরি করে নেয়, যা তাকে অপরাধবোধ থেকে দূরে রাখে। এতক্ষণ আমরা আলোচনা করলাম তারা কি করে এবং কিভাবে করে, কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, কেন? এর পেছনে কি শুধুই নতুনত্বের আকর্ষণ বা যৌনতার চাহিদা কাজ করে, নাকি এর সাথে ক্ষমতা এবং নিয়ন্ত্রণের কোনো গভীর সম্পর্ক আছে? ডার্ক সাইকোলজির দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক সময় ধরা পড়ার ঝুঁকিটাই মূল আকর্ষণ হয়ে দাঁড়ায়। ঝুঁকিটাই আকর্ষণ? এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। মানে ধরা পড়ার ভয় না পেয়ে সেটাকেই উপভোগ করা। ঠিক তাই। এই গোপনীয়তা, লুকিয়ে থাকার উত্তেজনা এবং বিপদ, এ সব কিছু মস্তিষ্ককে ডোপামিন এবং নর এপিনেফ্রিনের মতো রাসায়নিকে ভাসিয়ে দেয়। এটা এক ধরনের অ্যাড্রিনালিন হ্রাস তৈরি করে, যা অনেকের কাছে অত্যন্ত নেশার মতো। এই দ্বৈত জীবনযাপনের রোমাঞ্চই অনেকের কাছে মূল চালিকা শক্তি হয়ে ওঠে। আসল সম্পর্কে স্থিতিশীলতার চেয়ে এই গোপন খেলাটাই তাদের কাছে বেশি উত্তেজক মনে হয়। তার মানে এটা অনেক সময় অন্য মানুষটার জন্য নয়, বরং নিজের এই উত্তেজনা বা ক্ষমতার অনুভূতি পাওয়ার জন্য করা হয়। সঙ্গীর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা মাধ্যম। একদম। আর এই ক্ষমতার খেলা নানা রূপে আসতে পারে। যেমন ধরুন এক্সিট অ্যাফেয়ার্সের কথা। এক্ষেত্রে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করে, এবং এমনভাবে করে যাতে সে ধরা পড়ে। উদ্দেশ্যটা কি জানেন? সম্পর্কটা শেষ করে দেওয়া। হ্যাঁ, কিন্তু নিজে খারাপ মানুষ না হয়ে সে চায় তার সঙ্গী তাকে ছেড়ে চলে যাক। এর মাধ্যমে সে সরাসরি সম্পর্ক ভাঙার মতো কঠিন এবং আবেগঘন পরিস্থিতি এড়াতে পারে। সে তখন বলতে পারে, আমি তো এটা চাইনি, তুমি সম্পর্কটা শেষ করলে। এটা পরোক্ষ নিয়ন্ত্রণের একটা ভয়ঙ্কর উদাহরণ। আর অহংবোধ বা ইগো, সেটারও তো একটা ভূমিকা থাকে নিশ্চয়ই। অবশ্যই। একে বলা যেতে পারে ইগো ইনফ্লেশন। একাধিক সঙ্গী জোগাড় করে বা একাধিক মানুষের মনোযোগ আকর্ষণ করে সে নিজেকে আকর্ষণীয়, স্বাধীন এবং কাঙ্ক্ষিত প্রমাণ করার চেষ্টা করে। এটা তাদের মনে একটা ধারণা দেয় যে তারা কোনো একটি সম্পর্কের জালে আটকা পড়েনি, তারা মুক্ত। পুরো ব্যাপারটাকে তাহলে একটা শিকারী-শিকার সম্পর্কের সাথে তুলনা করা যায়। খুব ভালো তুলনা। প্রতারক এখানে শিকারী। সে স্থিতিশীল সম্পর্কের সমস্ত সুবিধা, যেমন আর্থিক, সামাজিক, মানসিক নিরাপত্তা ভোগ করতে চায়। আবার একই সাথে বাইরের উৎস থেকেও নিজের চাহিদা বা উত্তেজনা মেটাতে চায়। আর এই পুরো খেলাটা সে চালিয়ে যায় তার বিশ্বস্ত সঙ্গীর সহানুভূতি এবং ভালোবাসাকে ঢাল হিসেবে ব্যবহার করে। সে জানে সঙ্গী তাকে বিশ্বাস করে, আর এই বিশ্বাসটাই তার সবচেয়ে বড় অস্ত্র। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার: প্রতারণা সবসময় সম্পর্কজনিত অতৃপ্তি বা সমস্যার ফল নয়। অনেক ক্ষেত্রে এটা ডার্ক ট্রায়াডের মতো কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যেমন নিজেকে নিয়ে মুগ্ধতা, ধূর্ততা
এবং সহানুভূতিহীনতার বহিঃপ্রকাশ। গ্যাসলাইটিং, মানসিক বিভাজনের মতো জটিল কৌশল ব্যবহার করে তারা নিজেদের অপরাধবোধকে আড়াল করে এবং সঙ্গীকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক। এটা কেবল একটা ভুল নয়, বরং অনেক ক্ষেত্রে একটা হিসাব করা ক্ষমতার খেলা, যেখানে মূল চালিকা শক্তি ভালোবাসা বা আবেগের অভাব নয়, বরং ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অন্ধকার ইচ্ছা। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। যদি প্রতারণার মূলে সম্পর্কজনিত সমস্যার চেয়ে ব্যক্তির নিজস্ব মানসিক গঠনই বেশি দায়ী হয়, তাহলে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সততা রক্ষার যে প্রচলিত ধারণাগুলো আমরা মেনে চলি, সেগুলোকে এই ধরনের মানুষের ক্ষেত্রে আদৌ কার্যকর? আর একজন ব্যক্তি কিভাবে বুঝবে যে সে ভালোবাসা সম্পর্কে আছে, নাকি নিজের অজান্তেই একটা মানসিক খেলার শিকার হচ্ছে?